ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আজকে আমরা এই ক্লাসে ইন্ডিয়ান পলিটির আন্ডার একটা টপিক ফান্ডামেন্টাল রাইটস, এই টপিকটা থেকে বিগত কয়েক বছরে ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামিনেশনে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। চলো দেখা যাক ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, তোমাকে বলে রাখি এই যে ফান্ডামেন্টাল রাইট, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট কত নাম্বার পার্টে আছে? পার্ট 3-তে আছে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার কত থেকে কত? আর্টিকেল নাম্বার হচ্ছে 12 থেকে 35, ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। পার্ট 3 আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35, আর্টিকেল 12 টু আর্টিকেল 35। এবার তুমি যদি অরিজিনাল কনস্টিটিউশন দেখো, যে অরিজিনাল কনস্টিটিউশন, তাহলে অরিজিনাল কনস্টিটিউশনে 7টা ফান্ডামেন্টাল রাইট ছিল, টোটাল 7টা। এটা কি? প্রথমে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এই রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল কত? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। আর কি? রাইট টু ফ্রিডম। আচ্ছা, রাইট টু ফ্রিডমের আর্টিকেল কত? রাইট টু ফ্রিডমের আর্টিকেল হচ্ছে আর্টিকেল 19 টু আর্টিকেল 22, ঠিক আছে। তারপরে তুমি যদি বলো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, তাহলে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটা আর্টিকেল কত? এটা আর্টিকেল হচ্ছে আর্টিকেল 23 অ্যান্ড আর্টিকেল 24। আচ্ছা, আর কি? রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, তাহলে ফ্রিডম অফ রিলিজিয়ন, এটার আর্টিকেল কত? এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 25 টু আর্টিকেল 28, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে কি? কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, তাহলে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এটার আর্টিকেল কত? এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 29 অ্যান্ড 30, আর্টিকেল 29 অ্যান্ড 30। আর যেটা আগে ছিল এখন আর নেই, সেটা হচ্ছে রাইট টু প্রপার্টি, এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 31। এটা এখন আর নেই, এটা এখন ডিলিট করা হয়েছে। তো এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল। আর একটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ, কনস্টিটিউশনাল রেমেডিজ, এটা হচ্ছে আর্টিকেল 32, তাই তো। এটা এখন আর নেই, এটা নিয়ে একটু পরে আলোচনা করব, এটা ডিলিট করে দেওয়া হয়েছে এখন। আচ্ছা, তো অরিজিনালি 7টা ছিল, এখন তাহলে আছে 6টা। তাহলে এখানে বলছে যে ফান্ডামেন্টাল রাইট কোনটা নয়। তাহলে দেখো রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি হচ্ছে আর্টিকেল 14 থেকে 18, তাহলে এটা আছে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে। রাইট টু লিবার্টি, লিবার্টি বলতে এখানে এই ফ্রিডমের কথা বলা হয়েছে, ঠিক আছে। রাইট টু ফ্রিডম এর মধ্যেই আছে, তাহলে এটাও আছে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, দেখো এখানে আমরা এই যে বলছি যে আর্টিকেল 23 অ্যান্ড 24, এটাই হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, তাহলে এটাও আছে। তাহলে যে রাইট টু প্রপার্টি যেটা আমি বলছি, যেটা আগে ছিল অরিজিনাল কনস্টিটিউশনে ছিল, বাট এখন এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে এখন কোশ্চেনটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখন তাহলে অ্যান্সারটা হয়ে যাবে রাইট টু প্রপার্টি, ঠিক আছে। রাইট টু প্রপার্টি, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। কারণ বাকি যেগুলো আমি বললাম সেগুলো তোমার আছে। এই রাইট টু প্রপার্টিটাও আগে ছিল তোমার, কিন্তু এখন এটা তোমার ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে রাইট টু লিবার্টির কথা বলা হচ্ছে, এটা এই যে রাইট টু ফ্রিডম বলছি আমি, সেটা আর্টিকেল 19 টু 22 যেটা আছে, এটা তার আন্ডারে তুমি যদি দেখো তাহলে আর্টিকেল 21 যেটা প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, তার আন্ডারে পড়ে যাচ্ছে। তো অ্যান্সারটা হয়ে যাবে সি, রাইট টু প্রপার্টি। আচ্ছা, এখানে এই যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে, এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে ই এফ ই এফ ই। দেখো, প্রথমে ই মানে ইকুয়ালিটি, তারপরে এফ মানে হচ্ছে ফ্রিডম, ই মানে হচ্ছে এক্সপ্লয়টেশন, এফ মানে হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন, অ্যান্ড ইটা হচ্ছে এই যে এডুকেশনাল, কালচারাল অ্যান্ড এডুকেশনাল। তাহলে এভাবে তুমি মনে রাখতে পারো ই এফ ই।
আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, এই কোশ্চেনটা বলছে which of the following fundamental rights was described by Dr. B.R. Ambedkar as the heart and soul of the constitution? আচ্ছা, এই যে ফান্ডামেন্টাল রাইটের কথা বলা হচ্ছে, যে তোমাকে রাইট টু ইকুয়ালিটি দেওয়া হবে, রাইট টু লিবার্টি দেওয়া হবে, হ্যাঁ, রাইট টু পার্সোনাল লাইফ, রাইট টু লাইফ দেওয়া হবে। এই যে ফান্ডামেন্টাল রাইটের কথাগুলো বলা হচ্ছে, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস দেওয়া হবে, রাইট টু রিলিজিয়ন দেওয়া হবে, এই যে ফান্ডামেন্টাল রাইটগুলোর কথা বলা আছে, এগুলো তো শুধু বলা আছে, কিন্তু এই যে এগুলো যদি কোনোভাবে ভায়োলেট হয়, ইন কেস অফ ভায়োলেশন, এগুলো যদি কোনোভাবে ভায়োলেট হয়, তাহলে কি হবে? তাহলে তো এইগুলোর কোনো মানেই থাকছে না। এই আর্টিকেলগুলো দেওয়ার, এই যে ফান্ডামেন্টাল রাইটগুলো প্রোভাইড করার তো কোনো মানেই থাকছে না। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটগুলো দেওয়া আছে, সেটাকে প্রোটেক্টও করতে হবে। সেই প্রোটেক্টটা কে করছে? সেই প্রোটেক্টটা করছে হচ্ছে আমার আর্টিকেল 32। এই আর্টিকেল 32 টাই গ্যারান্টি দিচ্ছে যে আমার ফান্ডামেন্টাল রাইটগুলো গ্যারান্টেড রাইটস। যে আমার ফান্ডামেন্টাল রাইটগুলো যদি ভায়োলেট হয়, তাহলে আমি আর্টিকেল 32 কে কাজে লাগিয়ে ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারবো। সেই সুপ্রিম কোর্ট হচ্ছে প্রোটেক্টর অফ ফান্ডামেন্টাল রাইটস, তাই তো? এবং যদি আমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাহলে আন্ডার আর্টিকেল 32 আমি সুপ্রিম কোর্ট যেতে পারবো, এবং সুপ্রিম কোর্ট যদি দেখে যে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে, তাহলে ফান্ডামেন্টাল রাইটকে এনফোর্স করার জন্য সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে, তাই তো? রিটগুলো কি কি তোমরা জানো? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরি অ্যান্ড কিউ ওয়ারেন্টো। এগুলো হচ্ছে সুপ্রিম কোর্ট রিট ইস্যু করতে পারে ইন কেস অফ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয়, তাহলে আমি আর্টিকেল 32 আমাকে গ্যারান্টি দিচ্ছে যে আমার ফান্ডামেন্টাল রাইটগুলো প্রোটেক্টেড থাকবে। তার মানে আর্টিকেল 32 যদি না থাকে, তাহলে বাকি ফান্ডামেন্টাল রাইটগুলো দিয়ে লাভ নেই, কারণ আমি দিয়েছি। স্টেট তো ভায়োলেট করে দিতেই পারে। তাহলে স্টেট যদি ভায়োলেট করে, তাহলে আমার কাছে একটা অধিকার আছে আর্টিকেল 32 এর আন্ডারে, যে আমি ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারি। সেই জন্যই ডক্টর বি আর আম্বেদকর এই আর্টিকেল 32 কে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। এই যে আর্টিকেল 32, এটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। আর যদি বলা হয় ডক্টর বি আর আম্বেদকর কোন ফান্ডামেন্টাল রাইটকে হার্ট অ্যান্ড সোল বলেছেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আর্টিকেল 32। ঠিক আছে? আর যদি এখানে অপশন অনুযায়ী হয়ে যাবে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনটা বলছে, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ডস অ্যান্ড পদ্মশ্রী অ্যাওয়ার্ডস। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা কথা বলে রাখি। আচ্ছা, এখানে দেখো রাইট টু ইকুয়ালিটি, যেটা আমি বললাম, যে রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18, তাই তো? আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 রাইট টু ইকুয়ালিটি। এবার তুমি দেখো ব্রিটিশ আমলে কি ছিল। ব্রিটিশরা আমাদের যে এখানকার যারা বড় বড় রাজা ছিল প্রিন্সলি স্টেটে, তারপরে যারা জমিদার ছিল, তো ব্রিটিশরা কি করতো, সেই ব্রিটিশ আমলে কলোনিয়াল যুগে কিছু কিছু লোককে এই বংশানুক্রমিক কিছু টাইটেল, যেমন ধরো তোমার মহারাজা, রাজবাহাদুর, রায়বাহাদুর, রায় সাহেব, এইসব টাইটেলগুলো দিত। তো আমাদের যবে থেকে কনস্টিটিউশন এনাক্টমেন্ট হলো, কনস্টিটিউশন আমরা ভারত স্বাধীন হলাম, আমরা কনস্টিটিউশন লিখলাম নিজেদের, তখন আমরা ঠিক করলাম যে এই সব যেগুলো হেরিডিটারি টাইটেল, এই হেরিডিটারি টাইটেল যেগুলো আছে, সেইগুলো আমরা অ্যাবলিশ করব। তো সেই জন্য আর্টিকেল 18 নিয়ে আসা হলো, এবং আর্টিকেল 18 এ বলা হলো যে অ্যাবলিশন অফ টাইটেল। ঠিক আছে, অ্যাবলিশন অফ টাইটেল। এই যে টাইটেল যেগুলো আমি বললাম, যেগুলো বংশানুক্রমিক ভাবে দেওয়া হতো ব্রিটিশ আমলে, যেগুলো মহারাজা, রাজবাহাদুর, রায়বাহাদুর, রায় সাহেব, এই যে এই টাইটেলগুলো, এই টাইটেলগুলো অ্যাবলিশনের কথা বলা হলো। কিন্তু এখানে এক্সেপশনটা হচ্ছে মিলিটারি, যেমন জেনারেল, কর্নেল, তোমার যেগুলো একাডেমিক টাইটেল, ডক্টরেট, এইগুলো কিন্তু এই টাইটেলগুলো অ্যাবলিশনের কথা বলা হয়নি, কারণ এগুলো তো অন দ্য বেসিস অফ মেরিট, আমরা মেরিটকে রেকগনাইজ করি। আর সুপ্রিম কোর্ট তোমার 1996-এ সুপ্রিম কোর্ট একটা কেসে ভার্ডিক্ট দিয়েছিল, যে কেসটা ছিল হচ্ছে তোমার বালাজি রাঘবন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। বালাজি রাঘবন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1996-এর কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে
ন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো আমরা ভারত রত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এগুলো তো কোনো আমরা তাদের ওয়ার্ককে রেকগনাইজ করার জন্য দিই, অন দ্য বেসিস অফ মেরিট দিই, কোনো হেরিডিটারি টাইটেল তো এগুলো নয়। তো যেহেতু এগুলো হেরিডিটারি টাইটেল নয়, তাই আর্টিকেল 18 এর আন্ডারে যে টাইটেলের কথা বলা হচ্ছে সেইগুলো এই ভারতরত্ন বা পদ্মশ্রী এইগুলো বলছে না। তার মানে এইগুলো দেওয়া যেতেই পারে, কারণ এগুলো মেরিটকে রেকগনাইজ করে। আর আমরা যে অ্যাবলিশন অফ টাইটেল আর্টিকেল 18 যে টাইটেলের কথা বলা হচ্ছে, যে টাইটেলগুলোকে অ্যাবলিশ করতে হবে, সেগুলো হচ্ছে যে হেরিডিটারি টাইটেল ছিল ব্রিটিশ যুগে, যে মহারাজা, রাজবাহাদুর, রায়বাহাদুর। তাহলে যদি আমাদেরকে সমাজে ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে হয়, যে দেখো আর্টিকেল 14 থেকে 18, তাহলে আর্টিকেল 18 কোন টপিক, কোন হেডিং এর আন্ডারে আছে? রাইট টু ইকুয়ালিটির আন্ডারে আছে। তাহলে আমরা যদি সবাইকে ইকুয়ালিটি দিতেই চাই, তাহলে যে বংশানুক্রমিক যে টাইটেল সেগুলো আমাদেরকে অ্যাবলিশ করতেই হবে, তা না হলে সমাজে ইকুয়ালিটি তৈরি হবে না। ঠিক আছে? তো সেই জন্য আর্টিকেল 18 এ অ্যাবলিশন অফ টাইটেলের কথা বলা হয়েছে। কিন্তু 1996 এ বালাজি রাঘবন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ায় সুপ্রিম কোর্ট ক্ল্যারিফাই করে দিয়েছে যে ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলো তো হেরিডিটারি টাইটেল নয়। এগুলো আমরা তাদের কাজকে রেকগনাইজ করে, তাদের ব্রিলিয়ান্ট ওয়ার্ককে রেকগনাইজ করে সেগুলোকে দেওয়া হয়, আমরা এই টাইটেলগুলো দিই, স্টেট দেয়। তো সেই জন্য যে অ্যাবলিশন অফ টাইটেল, এই টাইটেলের ডেফিনেশনের মধ্যে এই ভারতরত্ন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড এইগুলো পড়ছে না, তার মানে এইগুলো দিতে পারে। তো এখানে বলে দিয়েছে যে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ডস। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে আর্টিকেল 18। ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল 15টা কি? আর্টিকেল 14টা একটু বলে দিই। আর্টিকেল 14টা হচ্ছে তোমার ইকুয়ালিটি বিফোর ল। তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ঠিক আছে, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এর কথা বলা হচ্ছে আর্টিকেল 14 এ, এটা তোমরা জানো। এখানে আরেকটা কথা বলে দিই, এই যে ইকুয়ালিটি বিফোর ল, এটা হচ্ছে ব্রিটিশ কনসেপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশ কনসেপ্ট, আর এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট, এই ইকুয়ালিটি বিফোর ল। ঠিক আছে, এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট। আচ্ছা, আর্টিকেল 15 কি বলছে? আর্টিকেল 15 যেটা বলছে যে আমরা কোনো ডিসক্রিমিনেশন করব না অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। ঠিক আছে, স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অনলি অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, সেক্স, কাস্ট আর প্লেস অফ বার্থ। ঠিক আছে, আর আর্টিকেল 19 কি? আর্টিকেল 19 তোমরা জানো, সেটা হচ্ছে আর্টিকেল 19 হচ্ছে 6টা রাইটকে প্রোটেক্ট করে। এটা হচ্ছে রাইট টু ফ্রিডমের আন্ডারে পড়ছে। আর্টিকেল 19 কি কি রাইট দেয়? রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। ঠিক আছে, এরকম ভাবে 6টা দেয়। রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশন, রাইট টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, রাইট টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট, এনি টেরিটরি অফ দ্য ইন্ডিয়া, আর কি রাইট টু প্র্যাকটিস এনি প্রফেশন। ঠিক আছে, তো এইগুলো আর্টিকেল 19 এর আন্ডারে আছে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা আমরা যেটা আলোচনা করলাম, এই ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আর্টিকেল 80। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, দেখো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিজ, এটা আমরা এক্ষুনি আলোচনা করলাম, এটা আর্টিকেল 32, তাহলে এটা ফান্ডামেন্টাল রাইট। ফ্রিডম অফ স্পিচ, এটা কত? আর্টিকেল 19। আচ্ছা, রাইট টু প্রপার্টি কত? রাইট টু প্রপার্টি আগে আর্টিকেল 31 এর আন্ডারে ফান্ডামেন্টাল রাইট ছিল, এটা এখন ডিলিট করে দেওয়া হয়েছে। তাহলে এটা এখন আর ফান্ডামেন্টাল রাইট নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে রাইট টু প্রপার্টি, কারণ এখানে কোশ্চেনটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট। তো এটা এই নট কথাটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দ্য রাইট টু এডুকেশন ফর অল between 6 and 14 years of age has been included as the fundamental right in the Indian Constitution in। আচ্ছা, তুমি যদি আমাদের আর্টিকেল 21 এ দেখো, আর্টিকেল 21 এ, তাহলে আর্টিকেল 21 এ তে এই কথাটা বলা আছে যে রাইট টু এডুকেশন ফর অল বিটুইন 6 and 14 ইয়ার্স অফ এজ। হ্যাঁ, যে দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ গ্রুপ 6 to 14। মানে স্টেট ফ্রি এবং কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে সমস্ত চিলড্রেনকে যাদের বয়স হচ্ছে 6 থেকে 14। তার মানে আমরা এলিমেন্টারি এডুকেশন, যেটা এলিমেন্টারি এডুকেশন, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইট, এটা মাথায় রাখবে। এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, যেটা প্রাথমিক এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন যেটা। তাহলে হায়ার এডুকেশন যদি কথা বলো, তাহলে কিন্তু সেটা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে পড়ছে না, আর্টিকেল 21 এর আন্ডারে পড়ছে না। আচ্ছা, এই যে প্রভিশনটা
আর্টিকেল 21A এটা অরিজিনালি কি ছিল না ফান্ডামেন্টাল রাইট আন্ডারে না ছিল না, এটা 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর আন্ডারে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এটা আর্টিকেল 21 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং এটা যাতে ঠিকঠাক কাজ করে, এটাকে ঠিকঠাক এনফোর্স করার জন্য 2009 সালে রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 নিয়ে আসা হয়। ঠিক আছে, এটাকে এনফোর্স করার জন্য, এই অ্যামেন্ডমেন্টটাকে এনফোর্স করার জন্য। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের 21A যেটা বললাম, এটা 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর পরে এটাকে অ্যাড করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে। এর আগে তোমার ডিপিএসপিতে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির আন্ডারে তোমার আর্টিকেল 45-এ এরকম ধরনের একটা প্রভিশনের কথা বলা হয়েছিল। এই আর্টিকেল ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি মানে হচ্ছে এটা পার্ট 4, তোমার পার্ট 4 এর আন্ডারে আর্টিকেল 45-এ হ্যাঁ এরকম একটা প্রভিশনের কথা আগে বলা হয়েছিল, কিন্তু এটা যেহেতু ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তাহলে ওটা নন জাস্টিসিয়েবল ছিল, তো সেই জন্য ওটা এনফোর্স করার জন্য তুমি কোর্টে যেতে পারতে না, এটা যদি এনফোর্স না করা হতো সেই জন্য। তারপরে কি হয়েছিল, এটা এখন এটাকে আর্টিকেল 21 এর আন্ডারে নিয়ে আসা হয়েছে এবং এই 45 এর ল্যাঙ্গুয়েজটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাকে এখন লেস দ্যান মানে 6 বছর পূর্ণ হওয়ার আগে পর্যন্ত এই ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে স্টেট শ্যাল এন্ডিওভার টু provide early childhood care and education for all children until they complete the age of 6 years. তো 6 বছর অবধি পূর্ণ হওয়া অবধি বাচ্চাদের স্টেট কি কি ফেসিলিটি দেবে, আর্লি চাইল্ডহুড কেয়ার দেবে, এডুকেশন দেবে, তার কথা বলা হয়েছে। আর 6 থেকে 14-তে এটা এখন ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21 এর আন্ডারে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে 2002 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।